পাপিয়া হোম চৌধুরীর লেখা গল্প বৃক্ষচ্ছায়া। অফিসে বেরোনোর মুখে ফোনটা এসে অনিকের মেজাজটা একেবারে চটকে দিল। তন্দ্রা বলল, কি হলো গো, কার ফোন? অনিক একটু কম কথা বলা মানুষ, সে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিছু না বলে এক মুখ দুশ্চিন্তা নিয়ে বেরিয়ে গেল। এদিকে তন্দ্রার তো চিন্তা হতে লাগলো। সে দুবার অনিককে ফোন করলো, স্বাভাবিকভাবে দুবারই কল রিসিভ করলো না। খুব টেনশনে থাকলে অনেক ফোন তোলে না, তাই তন্দ্রার চিন্তাটা এবার দুশ্চিন্তায় পরিণত হলো। এবার সে অনিকের অফিসে ফোন করলো। অনেক একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার। ওর পিএ রোশনি ফোন তুলে বলল, স্যার তো এইমাত্র ফোন করে জানালেন আজ অফিসে আসছেন না, খুব নাকি আর্জেন্ট কাজ পড়ে গেছে। ফোনটা রেখে তন্দ্রার কিন্তু লজ্জাবোধ হতে লাগলো। ইস, রোশনি হয়তো ভাবলো স্যারের সাথে ম্যাডামের তুমুল ঝগড়া হয়েছে, তাই ম্যাডামকে না জানিয়ে স্যার বোধহয় কোথাও চলে গেছে। আসলে তো রোশনি জানে না কি মানুষকে নিয়ে তন্দ্রাকে ঘর করতে হয়। এই 21 বছরেও মানুষটার কোনো পরিবর্তন হলো না। অর্ধেক কথা মুখে, অর্ধেক কথা পেটে। মনে মনে কি ভাবছে বা কি প্ল্যান করছে ভগবানের বাপেরও জানার ক্ষমতা নেই। তবে তন্দ্রা এখন বেশ ধারণা করতে পারছে অনেক কোথায় যেতে পারে। তাও কনফার্ম হওয়ার জন্য সে কাজটা করলো যেটা সে একেবারেই পছন্দ করে না, অন ড্রাইভ অবস্থায় কাউকে ফোন করা। সেটাই করলো সে। ড্রাইভার মহিদুলকে ফোন করলো। হ্যাঁ, তন্দ্রার ধারণা একদম ঠিক। অনেক মায়া কোলেই যাচ্ছে। এবার তন্দ্রার মন কু ডাকতে লাগলো, নিশ্চয়ই ওখানে কোনো গণ্ডগোল হয়েছে। এমনিতে চাপা স্বভাবের লোক হলে কি হবে, চাপার জেদটাও কিছু কম নয়। ওর মতের বিরুদ্ধে কিছু হলে জেদের বসে ভালো মন্দ বিচার না করেই যা কিছু করে ফেলতে পারে। তাই তন্দ্রা বাবলুকে ফোন করলো। বাবলু ওদের পার্ট টাইম ড্রাইভার, সেকেন্ড গাড়িটা ওই চালায়। বাবলু আসার আগে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়ে নিল সে। জানে তাকে ওখানে দেখলে অনেক খুব রাগ করবে, কিন্তু নিজের পক্ষে তন্দ্রারও যুক্তি তৈরি আছে। গাড়িতে উঠে তন্দ্রা বাবলুকে বলল, NH-34 ধরো, কৃষ্ণনগর হয়ে মায়াকোল যাব, ওই যে বড় সাহেবের বাগান বাড়িতে। তুমি গেছো তো 2-1 বার, চেনো তো? সম্মতিসূচক ইঙ্গিত দিয়ে বাবলু গাড়িতে স্টার্ট দিল। অতঃপর ঘণ্টা 4-এর ভিতরে তন্দ্রা তার শ্বশুরমশাইয়ের স্বপ্নের প্রকল্প বৃক্ষছায়ায় গিয়ে হাজির। সেখানে তখন ধুমধুমার কাণ্ড চলছে। লাগোয়া গ্রামটি থেকে প্রায় 50 মানুষ এসে হাজির। রয়েছে অনেকের ঠিক করা কনস্ট্রাকশন ফার্মের কিছু লোক ও তাদের সাথে আছে গাছ কাটার লোকেরা। অনেকের সাথে গ্রামবাসীদের প্রচণ্ড কথা কাটাকাটি চলছে। গ্রামবাসীদের বক্তব্য, তারা কিছুতেই একটা গাছও কাটতে দেবে না, এমনকি জঙ্গল সাফ পর্যন্ত করতে দেবে না। অনেকের যুক্তি, তার জমি, সে যা খুশি করবে, গ্রামবাসীরা বলার কে? তন্দ্রা ঠিক এই ভয়টাই পাচ্ছিল। তার শ্বশুরমশাই দেবমোহন শিকদার ছিলেন একজন বোটানির প্রফেসর। গাছকে ভালোবেসেই পারিবারিক ব্যবসাকে উপেক্ষা করে তার বোটানি নিয়ে পড়া ও পড়ানো। রিটায়ারমেন্টের পর প্রকৃতির কোলে থাকার তাড়নায় তিনি এই 50 কাঠা জমি কিনে বাগান বাড়ি তৈরি করেন। অবশ্য বাড়ি কম, বাগানই বেশি। কিন্তু বাগানের গাছগুলো তার নিজের হাতে লাগানো নয়, তারই তত্ত্বাবধানে সংলগ্ন গ্রামের এই মানুষগুলোই গাছ লাগিয়েছে, পরিচর্যা করেছে আর তিলে তিলে গড়ে তুলেছে দেবমোহনবাবুর এই বৃক্ষছায়া প্রকল্পকে। প্রত্যেক গাছের নিচে ছোট ছোট বোর্ডে লেখা আছে সেটা কার গাছ, মানে কে ওটা লাগিয়েছে এবং পরিচর্যা করেছে। বিপত্নিক দেবমোহনবাবু যখন এখানে থাকতে এলেন, ভেবেছিলেন পাশের গ্রামটা ঘুরে কিছু স্থানীয় গাছের চারা সংগ্রহ করে সাজিয়ে তুলবেন তার বাগান বাড়ি। কিন্তু গ্রামে যাতায়াত করতে করতে তিনি এক অন্য অনুভূতিতে ডুব দিলেন। দেখলেন মানুষগুলো দিন আনে দিন খায়। তেমন অর্থে তাদের দুবেলা দুমুঠো খাবারের হয়তো অভাব নেই, তবে অভাব আছে শিক্ষার, অভাব আছে জ্ঞানের, অভাব আছে চিকিৎসা পরিষেবার। বিশেষ করে এখান থেকে 5 কিলোমিটার দূরে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে, সেখানে তেমন কোনো চিকিৎসা পরিকাঠামো নেই বললেই চলে। এদিকে দেবমোহনবাবু লক্ষ্য করলেন গ্রামের পথে ঘাটে মাঠে অযত্নে বেড়ে উঠছে অনেক ঔষধি গাছ। অজ্ঞতার কারণে মানুষগুলো এদের ব্যবহারটাই জানে না। তখনই দেবমোহনবাবু ঠিক করে ফেললেন এদের প্রকৃত শিক্ষিত করে তুলতে হবে, পুঁথিগত শিক্ষা নয়, যে শিক্ষা এদের ব্যবহারিক জীবনে কাজে আসবে। ব্যাস,
এই ভাবনা থেকে তিনি শুরু করে দিলেন আশেপাশের ঝোপ জঙ্গল থেকে তুলে আনা বিভিন্ন গাছগাছালি ঔষধি গুণ সম্পর্কে গ্রামের মানুষগুলোকে ওয়াকিবহাল করা। অবশ্য তারা নিজেরাও কিছু কিছু জানত, তার কোনোটা বিজ্ঞানসম্মতভাবে ঠিক, কোনোটা নয়। দেবমোহন বাবু তাই তাদের কাছ থেকেও কিছু জানলেন এবং তত্ত্বগতভাবে ঠিক ভুলটা তাদের ধরিয়ে দিলেন। কিন্তু সমস্যা হলো শুধু জানলেই তো হবে না, কার্যক্ষেত্রে সেটা প্রয়োগ ও প্রসার করার জন্য উপযুক্ত পরিকল্পনা সুযোগ দরকার। নিজে পরিকল্পনা করেই গ্রামবাসীদের সেই সুযোগটাই করে দিলেন দেবমোহন বাবু। এবার আর গ্রামের আদারে বাদারে আগাছার মতো বেড়ে উঠতে হলো না ওইসব ঔষধ ও ভেষজ উদ্ভিদগুলোকে। প্রত্যেকে তাদের ঘরের সামনেই অল্প জায়গার মধ্যেই সাধ্যমতো রোপণ ও পরিচর্যা করতে লাগলো দুই একটি করে ভেষজ গাছ। ঠিক যেমন মানুষ পশুপালন করে, তেমন এ গ্রামের প্রতিটা ঘরে যত্ন সহকারে উদ্ভিদ পালিত হতে লাগলো। কিন্তু ওই সামান্য জায়গাতে তো সব ভেষজ উদ্ভিদ একসাথে লাগানো সম্ভব নয়, অথচ বিভিন্ন অসুখ বিসুখ তো লেগেই আছে ঘরে ঘরে। তার নিরাময়ের জন্য কি তবে আবার পথে মাঠে ঘাটে খুঁজে মরতে হবে সংশ্লিষ্ট উদ্ভিদটি? তাই দেবমোহন বাবু তার জমির বেশ কিছুটা অংশ ধার্য করলেন ঔষধি গাছের জন্য। গ্রামের মধ্যে থেকেই ৩-৪ জনকে নিযুক্ত করলেন গাছ লাগানোর জন্য। যদিও এসব গাছগুলোর খুব পরিচর্যা লাগে না, তবু প্রতি পরিবার থেকে একজন করে নিয়ে প্রতি মাসে পালা করে ৩-৪ জনকে পরিচর্যার দায়িত্ব দিলেন। এরা সবাই বাড়ির মহিলা, ঘরকন্যার কাজ করার পর যাদের হাতে বেশ কিছুটা সময় থাকে। আর বাড়ির ছেলে মেয়ে যারা স্কুল কলেজে যায় তাদের হাতে দেবমোহন বাবু ধরিয়ে দিলেন একটা লিস্ট, যাতে কোন উপসর্গে কোন ভেষজ কীভাবে ব্যবহার করতে হয় তা লেখা আছে। ছেলে মেয়ে এগুলোর কাজ হলো নিজেদের এবং আশপাশের বাড়িতে গিয়ে সেসব বোঝানো। ব্যাস, শুরু হয়ে গেল এক নতুন ব্যবস্থা। গ্রামের সবাই মোটামুটি ঔষধি গাছ ও তার সঠিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল হলো এবং বিভিন্ন উপসর্গ বা রোগের ক্ষেত্রে হাতের কাছে না পেলে দেবমোহন বাবুর জমিতে তাদের নিজের হাতে তৈরি ভেষজ উদ্ভিদের বাগান সবার জন্য উন্মুক্ত। এদিকে দেবমোহন বাবু আরও খেয়াল করলেন গ্রামের বেশ কয়েকটি পরিবার বেশ দুস্থ। তাদের কারোর বাড়ির পুরুষটি মদমাতাল অথবা অসুস্থ, কেউ বা স্ত্রী সন্তান ছেড়ে অন্যত্র চলে গেছে। এদের স্বনির্ভরতার জন্য দেবমোহন বাবু ভাবলেন অন্যভাবে। তাদেরকে তার জমির আরও কিছুটা অংশ দিলেন এবং এমনভাবে গাছ লাগাতে উৎসাহ দিলেন যা সারা বছর তাদের আর্থিক উপার্জনে সহায়তা করবে। যেমন কেউ হয়তো জলার ধার থেকে শাকপাতা তুলে টাউনে গিয়ে বিক্রি করে, দেবমোহন বাবু তাকে হয়তো একটা করে জবা, টগর ইত্যাদি আর বেল গাছ লাগাতে বললেন। এগুলোর গুঁড়ির কাছে তার নামের বোর্ড লাগিয়ে দিলেন আর উৎসাহ দিলেন গাছগুলির পায়ের কাছে দুর্বা ঘাসগুলিকে যেন অবহেলা করা না হয়। এইভাবে শাকপাতা বিক্রির পাশাপাশি সে পুজোর ফুল, বেলপাতা, দুব্বো বিক্রি করতে লাগলো। বিক্রির পুরো টাকাটাই তার। আবার হয়তো কাউকে পেয়ারা, নারকেল বা কলা গাছ লাগাতে বললেন, যেগুলি সারা বছর ফল দেবে, বাজারে চাহিদাও রয়েছে। তাছাড়া একটা নার্সারি তৈরি করলেন ওদেরই কয়েকজনকে নিয়ে, যার থেকে আয় করতে লাগলো তারা। আবার ভেষজ উদ্ভিদের গুণাগুণের উপর নিজের লেখা বই ছাপিয়ে কাউকে বিভিন্ন মেলা আর টাউনের বাজারে বিক্রি করার জন্য পাঠালেন, সঙ্গে একটা করে ভেষজ উদ্ভিদের চারা ফ্রি। এইভাবেই গড়ে উঠল দেবমোহন বাবুর অবসর যাপনের সঙ্গী বৃক্ষচ্ছায়া প্রকল্প। প্রতি বছর মহাসমারোহে পালিত হয়েছে বন মহোৎসব। সেই সুবাদে এই তথাকথিত অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলো দেবমোহন বাবুর মুখে শুনেছে রবি ঠাকুরের কথা। বৃক্ষরোপণের মাধ্যমে আষাঢ় মাসের প্রথম সপ্তাহে তিনি কিভাবে শুরু করেছিলেন এই উৎসব, জেনেছে সেই ইতিহাসও। এরা এখন সবাই জানে মানুষ আর জীবজন্তুর মতো গাছেরও প্রাণ আছে, তাই তাকেও যত্নে রাখতে হয়। কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে দেবমোহন বাবুর মৃত্যু যেন সবকিছু ওলটপালট করে দিল। তবে তন্দ্রা জানে তার শ্বশুরমশাই এদের মধ্যে যে জ্ঞান আর ভালোবাসার আলো জ্বেলে দিয়ে গেছেন, তাতে অনেকের পক্ষে সেই আলো নিভিয়ে যন্ত্র সভ্যতার কোনো কৃত্রিম আলো জ্বালানো মোটেই সহজ কাজ হবে না। বস্তুত বাবা ছেলের সংঘাতের সূত্রপাত এই ব্যাপারটাকে ঘিরেই। 12 বছর বয়সে মাতৃহারা অনিক হোস্টেলেই বড় হয়েছে, তাই দেবমোহন বাবুর ভাবধারা তাকে স্পর্শ করার সুযোগ কমই পেয়েছে। তার বংশগত ব্যবসায়িক প্রবৃত্তিটাই তার স্বভাবে প্রকট হয়ে দেখা দিয়েছে। তাই দেবমোহন বাবুর এই বৃক্ষচ্ছায়া প্রকল্পকে তার সৃষ্টিলগ্ন থেকে পয়সার অপচয় ছাড়া আর কিছুই মনে হয়নি অনিকের। দেবমোহন বাবু তার সল্টলেকের বাড়িতে আসলে এই নিয়ে বাবা ছেলেতে বাকবিতণ্ডা কম হতো না।
অনেকের বক্তব্য ছিল অতটা জমি, বিশেষত হাইওয়ের অত কাছে, ওখানে ছোটোখাটো কোনো প্রোডাকশন ফার্ম তৈরি করতে পারলে প্রফিট হতো। আর দেবমোহনবাবুর বক্তব্য ছিল খুব পরিষ্কার, কোনো লাভ লোকসানের কথা ভেবে তিনি এটা করেননি, এটা তার সারা জীবনের একটা স্বপ্ন। কিন্তু অনেক অত আবেগের ধার ধারে না, তাই বাবা চিন্তাধারাটাকে উপলব্ধি বা সম্মান কোনোটাই সে করতে পারেনি। সেই কারণেই বুঝি একদিন ফোনে চরম কথা কাটাকাটির সময় সে অবলীলায় বলে ফেলল, শোনো বাবা, জমিটা তুমি যদি নিজের রোজগারের টাকায় কিনতে আমার কিছু বলার ছিল না, কিন্তু ওটা তুমি আমাদের পারিবারিক ব্যবসা সূত্রে দাদুর রেখে যাওয়া টাকা থেকে কিনেছো, যার উপর আমারও অধিকার আছে। তাই ওই জমিতে কি হবে বা না হবে সেটা বলার অধিকারও আমার আছে। এই কথার পর দেবমোহনবাবু আর একটাও কথা না বলে ফোনটা রেখে দিয়েছিলেন। পরের দিন ভোরবেলা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে ওনার মৃত্যুর খবরটা আসে। এত সবের পরও ওই জমিতে নিজস্ব প্রোডাকশন ফার্ম তৈরি করার ভূতটা অনেকের মাথা থেকে যায়নি। তন্দ্রা অনেক বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের তো ঠাকুরের কৃপায় কম কিছু নেই, ওই বৃক্ষছায়া তোমার বাবার একটা ভালোবাসা, স্মৃতিও বটে, ওটা যেমন আছে থাকুক। কিন্তু অনেকের ওই এক কথা, বাবার শখ তো পূরণ হয়েছে, এবার আমি আমার শখ পূরণ করব। একমাত্র ছেলে হিসেবে ওই জমির মালিকানা পেতে বেশি বেগ পেতে হবে না। কার্যক্ষেত্রে হলেও তাই। বছরখানেকের মধ্যেই জমির মালিকানা নিয়ে তার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টের অনুমতিপত্র পেয়ে গেল অনেক। তারপর চটজলদি একটা কনস্ট্রাকশন ফার্মকে কারখানার পরিকাঠামো তৈরির দায়িত্ব দিল। আজ তারাই প্রথম এসেছে জমির গাছপালা সব কেটে সাফ করতে, আর সেখানেই এই বিপত্তি। গ্রামবাসীরা নিজেদের যুক্তির জালে অনেককে প্রায় কোণঠাসা করে ফেলেছে। ওদের তরফ থেকে এক বৃদ্ধা বলে উঠল, এত বড় বাপের বেটা, আর তুমি হেইটা জানো না যে গাছগুলানের প্রাণ আছে? অনেক কথা কাটাকাটির পর অনেক একেবারে ক্লান্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে এসব অশিক্ষিত গেয়ে লোকগুলোর সঙ্গে আর কোনো কথা বলার স্পৃহা ওর নেই। তাই অনেকের হয়ে কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার বলল, প্রাণ আছে তো বুঝলাম, কিন্তু এই ঝোপগুলো কেটে পরিষ্কার করতে তো দেবে। বড় গাছগুলোর ক্ষেত্রে আমরা না হয় ভেবে দেখব, ওগুলো কয়েকটা বাঁচিয়ে যদি কাজটা করা যায়। অমনি একটা অল্প বয়সী বউ তেড়ে এলো, কি বললে? ঝোপ জঙ্গল? ঝোপ জঙ্গল হতে যাবে কেন? এগুলান সব ওষুধি গাছ। গাছ কাটতে আসা একটা লোক তখন হাসতে হাসতে বলল, কি গাছ বললে? তার কথা শুনে উল্টে গ্রামবাসী এক বুড়ো বিদ্রূপের হাসি হাসতে হাসতে বলল, ওষুধি গাছ। তুই না হয় মুক্কু, তাই এই শিক্ষিত বাবুরা কি ওষুধি গাছের কথা জানে না? এই দেখেন, এটা কুলেখাড়া। আমার নাতনিটার গায়ে রক্ত ছিল না মোটে। ডাক্তার যা ওষুধ দিলে সে কি আর নিয়ম করে খাওয়ানোর সামর্থ্য ছিল আমার? তখন বড় বাবার কথাই এই পাতা রস 3 বেলা দিলাম। এখন দেখো গে, যা নাতনি আমার তত্তর করে ছুটি বেড়াচ্ছে। তারপর এই যে দেখছেন নয়নতারা, এর তো অনেক গুণ। আমার তো সুগার, রোজ এর পাতার রস করি খাতি হয়। আমাদের গণেশ দাদারও তো ব্লাড ক্যান্সার, তারও তো দুবেলা এই গাছের রস খাতি হয়। আবার এই যে দেখেন বাসক গাছ, সর্দি কাশিতে আমরা বাচ্চা বুড়ো সবাই এর সাথে তুলসী পাতা মিশিয়ে খাই। আর এই ঘিতুকুমারীর তো কথাই নেই, আমার গিন্নি তো অশ্বের ধাত, এর রস খেয়ে অনেক ভালো আছে। আরও কত বলবো বলেন? ওগো বড় বাবা যদি আমাদের বাবা হন তো এই গাছগুলান আমাদের মা। কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার বলল, শোন, তোদের অনেক বকবক শুনলাম। স্যার তো বললেন তোদের যদি কিছু টাকার দরকার থাকে স্যার দেবেন। যদিও এটা স্যারের জায়গা, তোদের কথার কোনো মূল্যই নেই, তবু স্যার অনেক ভালো, তাই তোদেরকে টাকা দিতে চাইছি। এতেও যদি রাজি না হোস পুলিশে জানাতে হবে, তখন কি অবস্থা হবে বুঝতে পারছিস? এবার একজন মাঝবয়সী বিধবা মহিলা এগিয়ে এসে বলল, পুলিশের ভয় দেখিয়া লাভ হইব না, আমাগো পরাণ থাকতে একটা গাছও হাত দিতে দিব না। বড় বাবা কইতেন, বুঝলি, কখনো চোখের সামনে কাউর গাছ কাটতে দিবি না, প্রতিবাদ করবি। গাছই আমাগো শ্বাসবায়ু দিতেছে, ওইখান লইয়া আমরা বাইচা আসি। তাছাড়া আপনারা সব বিএ MA পাস মানুষ, আমার চাইতে ভালোই জানেন গাছই আমাগোর এই দেহটারে প্রোটিন ভিটামিন এইসব দিয়ে তৈয়ার করছে। গাছ আসলো দেখাই ঝড় বাদলা হইতেছে, তাই গাছরে বাঁচানোর দায়িত্ব আমাগো। তন্দ্রা ইতিহাসের ছাত্রী,
এদের মুখে এসব শুনতে শুনতে ওর মনে হচ্ছিল সেই 70 দশকে উত্তরপ্রদেশে গাছ বাঁচানোর জন্য সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে গ্রামের মহিলারা যেমন গাছকে জড়িয়ে ধরে চিপকো আন্দোলন করেছিল, তারই ছোটোখাটো একটা মহড়া হচ্ছে যেন। সে তাই এবার শেষ চেষ্টা করবে বলে অনেককে আড়ালে ডেকে কিছু কথা বলবে ভাবল, কিন্তু তাকে সে সুযোগ না দিয়েই অনেক হঠাৎ বিশাল আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। তন্দ্রার কিছু বুঝে ওঠার আগেই গ্রামবাসীদের তরফ থেকে এক ছোকরা বলে উঠল, ওই সজনে গাছের মৌমাছিগুলান হুল ফুটাইছে রে। সঙ্গে সঙ্গে 2-4 জন মহিলা তথাকথিত ঝোপের দিকে ছুটল, চোখের পলকে তুলে আনলো কিছু মানকচুর পাতা। তারপর একজন বয়স্ক মহিলা পরম মমতায় অনেকের বাম হাতটা নিয়ে হুল ফোটানো জায়গাটা চারদিকে আলতো করে বুলিয়ে সুনিপুণ দক্ষতায় হুলটা বের করে আনলেন। তারপর মাটি জলে গুলে জায়গায় লাগিয়ে দিয়ে অনেকের উদ্দেশ্যে বললেন, জানি বাবা কষ্ট হইতেছে, একটু ধৈর্য ধরো, মাটিটা শুকিয়ে গেলে মুছে দিয়ে মানকচু গাছে রস লাগাইয়া দেব, দেখবা আর কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না। অনেক তখন কিছু বলার পরিস্থিতিতে ছিল না। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল গ্রামের এই মানুষগুলো অনেককে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। গ্রাম থেকে চুন চলে এসেছে, অনেকের ক্ষতেই তা লাগিয়ে দেওয়া হলো। ঘণ্টাখানেকের মধ্যে বেশ সুস্থ বোধ করতে লাগলো। তন্দ্রার ব্যাগে পেন কিলার সবসময় থাকে, সেটা দিতে চাইলে অনেক জানালো তেমন প্রয়োজন নেই, ব্যথা অনেকটাই কম। তবুও সাবধানের মার নেই, তাই তন্দ্রা দুজনকে জোর করে পেন কিলার খাইয়ে দিল। সুস্থ হয়ে অনেক কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজারকে সেদিনের মতো কাজ বন্ধ রাখতে বলল, আর কোন দিকে না তাকিয়ে গটগট করে নিজের গাড়ির দিকে হাঁটতে লাগলো। তন্দ্রার বড় অস্বস্তি হচ্ছিল, যে মানুষগুলো তাকে এভাবে শুশ্রূষা করলো অনেক এতটাই অহংকারী আর অকৃতজ্ঞ যে তাদের একটা সামান্য ধন্যবাদ পর্যন্ত বলল না। তাই অনেকের হয়ে তন্দ্রাই সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেকের পিছু নিল। তন্দ্রা নিজে যে গাড়িতে এসেছে সেই গাড়িতেই উঠতে যাচ্ছিল, কিন্তু অনেক তাকে নিজের গাড়িতে ডেকে নিয়ে বাবলুকে ফাঁকা গাড়ি নিয়ে চলে যেতে বলল। অনেকের উপর আজ তন্দ্রার খুব রাগ হচ্ছিল, তবু বাইরের লোকের সামনে সিন ক্রিয়েট করবে না বলে অনিচ্ছা সত্ত্বেও একই গাড়িতে উঠে বসলো সে। প্রায় ঘণ্টাখানেক দুজনের মধ্যে কোনো বাক্যালাপ হলো না। তারপর অনেকেই প্রথম কথা বলল, ভাবছি এই জমিটা নিয়ে যখন এত ঝামেলা হচ্ছে তখন আমার প্রোডাকশন ফার্মটার জন্য অন্য কোনো জমি দেখব। অনেকের মুখে এই কথা শুনে তন্দ্রা আর চোখে অনেকের দিকে তাকালো। আর অনেক বছর পর সেই কলেজ ক্যাম্পাসে ফেলে আসা তার আবেগপ্রবণ প্রেমিক অনির মুখটা দেখতে পেল। আর সাথে সাথে বুঝতে পারল কোনো ঝামেলাকে ভয় পেয়ে নয়, বৃক্ষচ্ছায়াকে উপলব্ধি করে অনেকের এই সিদ্ধান্ত। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তন্দ্রা তাই গাড়ির সিটের উপরে অনেকের হাতটার উপর আলতো করে হাত রাখল। মুহূর্তের জন্য দুজনে দুজনের দিকে তাকালো। মুচকি হেসে অনেক বলল, মহিদুল, গাড়ি যারা তেজ চালাও। তারপর বৃক্ষচ্ছায়াকে নিজের জায়গায় নির্বিঘ্নে নিশ্চিন্ত ভালোবাসার মানুষগুলোর কাছে সুরক্ষিত রেখে অনেক এগিয়ে চলল অন্য কোনো অনুর্বর ফাঁকা জায়গার সন্ধানে, যেখানে একটি গাছকেও হত্যা করতে হবে না তার কারখানা তৈরির জন্য। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।